ওকে, ঠিক 4:30টার সময়তে আমরা হচ্ছে 5 মিনিট লেট, অবশ্য সমস্যা নাই। আবার হচ্ছে দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। তো দ্বিতীয় ক্লাসে যাওয়ার আগে হচ্ছে প্রিভিয়াস ক্লাসে কিছু জিনিস হচ্ছে অ্যাম্বিগিউয়াস ছিল। তো এখন আমি চেষ্টা করব যে অ্যাম্বিগিউয়াস যে যে জিনিসপত্রগুলো ছিল সেটাও ক্লিয়ার করার, প্লাস যে প্রবলেমটা দিয়েছিলাম সেটারও সলিউশন দেখে দেওয়ার। কারণ অনেকেই হয়তো অ্যাস্ট্রোনমিতে নতুন, খুব কম সময়ে হচ্ছে প্রবলেম সলভ করার অভ্যাস নাই, কিন্তু সলভ করার অভ্যাস থাকতে হবে। এটা যদি হচ্ছে ক্যাম্প হতো, ফিজিক্যাল ক্যাম্প হতো, তাহলে আমি অবশ্যই এই জিনিসটা সলভ করে দিতাম না, তোমাদের কাছ থেকে সলভ করে নিতাম, আর হচ্ছে আরো হেল্প থাকতো আর কি। তো এখন আমাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে অ্যাম্বিগুইটি গুলো হচ্ছে ক্লিয়ার করা। আর একটা জিনিস আমি যেটা দেখলাম কি যে হচ্ছে তোমরা 1 ঘন্টার মধ্যে কেউ কোনো কমেন্ট করলা না। আমার মনে হয় কি যে হয় আমি খুব ভালো বুঝিয়েছি, কি যে এমনই ভালো বুঝিয়েছি কি যে সবকিছু বুঝেছো, কোনো কোশ্চেন নাই। আর না হলে হচ্ছে তোমরা হচ্ছে বুঝোই নাই, যে কোনো একটা হবে। তো এই টপিকটা আমি গত 2 বছরের ক্যাম্পেই পড়াইনি, তো আমার তো মনে হয় না যে এই টপিকটা তো মানে ইজি ছিল কি যে সবাই হচ্ছে বুঝেছো। আমি মেসেঞ্জার গ্রুপ বা হচ্ছে কমেন্টে কারো কোনো কিছু কমেন্ট দেখলাম না কি যে হচ্ছে কেউ কিছু বুঝেছো না বুঝো কি না কি। তো আশা করছি বুঝেছো। হ্যাঁ, এখন আমরা আরো ক্লিয়ার করার চেষ্টা করব। আর অনেকেরই হয়তো মাথার 100 হাত উপর দিয়ে না গেলেও অনেক হাত উপর দিয়ে যাইতে পারে আরো ভবিষ্যতে। এখন যেগুলো বলবো সেগুলো আরো ভবিষ্যতে আরো মাথার উপর দিয়ে যাবে, সমস্যা নাই। আমরা আকাশের জিনিসপত্র নিয়ে কল্পনা করছি, চিন্তা ভাবনা করছি। তো অ্যাম্বিগাস জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করি, তার আগে আমি একটু দেখে নিই ল্যাপটপটা কি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল একটু বাদ দাও। তো এর আগে আমরা দেখলাম কি যে হচ্ছে, আচ্ছা আমি আগে দেখি কি যে ভিডিওটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো কি যে বি নিউ যেটা ছিল আমরা ফ্রিকোয়েন্সি স্পেসিফিক সারফেস ব্রাইটনেস, কি বলছি, ফ্রিকোয়েন্সি স্পেসিফিক সারফেস ব্রাইটনেস নামটা মনে রেখো। আর এটাকে বলছি ওয়েভলেংথ স্পেসিফিক সারফেস ব্রাইটনেস। সারফেস ব্রাইটনেস, সারফেস ব্রাইটনেস জিনিসটা তোমাদের লাইফে অনেক অনেক সমস্যা করবে। তো সারফেস ব্রাইটনেস জিনিসটা নিয়ে বিস্তারিতই আলোচনা করবো একটা আলাদাই ক্লাসে। তো এখন পি নিউ বা বি ল্যামডা এই দুটা দিয়ে যদি এনার্জি বের করি, যেটা বের হচ্ছে, আর সেটাকে যদি হচ্ছে নির্দিষ্ট এরিয়ার জন্য ইন্টিগ্রেট করি, ধরো কি যে এটা একটা তারা, তারার স্ফিয়ারে যদি 4 পাই r² জন্য ইন্টিগ্রেট করি, তখন যে এনার্জিটা পাবো সেটা হচ্ছে মনোক্রোমাটিক লুমিনিসিটি, যেটা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ওই তারাটা ওই সময়তে কি পরিমাণ শক্তি বিকিরণ করছে সেটা বলে আর কি, ব্যাখ্যা করে আর কি। কিন্তু তাহলে এই দুটো ইকুয়েশন কি হচ্ছে, মনোক্রোমাটিক লুমিনিসিটি এর ইকুয়েশন বের করার জন্য এটা হচ্ছে একটা নির্দিষ্ট ইউনিট, আর এটাকে যদি একটা এরিয়াতে ইন্টিগ্রেট করি তখন যেটা পাবো হচ্ছে মনোক্রোমাটিক লুমিনিসিটি পাবো। কিন্তু আমাদের তারা শুধু একটা তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ করে না, আমাদের তারা করে সকল তরঙ্গ দৈর্ঘ্যেই বিকিরণ করে। এই জন্য পুরো কার্ভটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তখন আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে স্টিফেনের ল। স্টিফেনের ল কি করছে, ওই তারার ওই তারার নির্দিষ্ট এরিয়া পার এরিয়াতে বের করছে, পার
এরিয়াতে বের করছে, পার এরিয়া। স্টিফেন পার এরিয়া। স্টিফেন বোলজাম্যান ল কি করছে, ওই পুরো জিনিসটাকে আবার ইন্টিগ্রেট করছে, তখন হচ্ছে পুরো মানে আরেকবার বোঝার চেষ্টা করো। এই দুটা ইকুয়েশন কি করছিল, যে কোনো একটা ওয়েভলেংথে পুরো শক্তিটা প্রতি টাইমে বের করে দেখাচ্ছিল। হ্যাঁ, আর সেটাকে যদি 4 পাই স্কয়ারের সাথে গুণ দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলতে পারছিলাম মনোক্রোমাটিক লুমিনিসিটি, একটা তারার স্ফিয়ারের জন্য। কিন্তু তারা হচ্ছে শুধু একটা তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণ করে না, সকল তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণ করে। তখন এই জিনিসটাকে যদি হচ্ছে সকল তরঙ্গদৈর্ঘ্যের জন্য যখন ইন্টিগ্রেট করা হয়, তখন পাই স্টিফেনের ল, যেটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4। কিন্তু আমরা কি করলাম, সকল তরঙ্গদৈর্ঘ্যে ইয়ে করলাম। এখন তাও এখানে কি সমস্যাটা আছে, এটা হচ্ছে পার এরিয়াতে, মানে প্রতি শুধু একটা এরিয়াতে। এটা যেরকম ছিল পার এরিয়াতে, এগুলো যেরকম ছিল পার এরিয়াতে, এটাও ছিল পার এরিয়াতে স্টিফানের ল যেটা। কিন্তু এটাকে যদি 4 পাই স্কয়ার বা পুরা তরঙ্গ মানে পুরা ক্ষেত্রফলের জন্য আমরা হচ্ছে ইন্টিগ্রেট করি বা বের করি, সেটার সাথে 4 পাই স্কয়ার গুণ হয়, তখন তার সাথে সিগমা টি টু দি পাওয়ার 4 গুণ হয়, তখন আমরা এটাকে বলি লুমিনিসিটি। এই লুমিনিসিটি, সাধারণ লুমিনিসিটিকে আমরা বলি, মানে আমরা এটাকে আমরা বলি সাধারণ লুমিনিসিটি, যেটা অ্যাস্ট্রোনমিক্যাল আসল নাম হচ্ছে বলোমেট্রিক লুমিনিসিটি। এগুলো হচ্ছে মনোক্রোমাটিক, এগুলো হচ্ছে বলোমেট্রিক। বলোমেট্রিক লুমিনিসিটি, বলোমেট্রিক। বলোমেট্রিক কেন, এটা সকল তরঙ্গদৈর্ঘ্য নিয়ে ইন্টিগ্রেটেড এনার্জি দেখাচ্ছে। এই পর্যন্ত মনে হয় মনোক্রোমাটিক লুমিনিসিটি, মনোক্রোমাটিক স্পেসিফিক সারফেস ব্রাইটনেস, এসব জিনিসপত্র আর এতটুকু মনে হয় ক্লিয়ার হয়েছে যে দুই ধরনের লুমিনিসিটি কি কি। একটা শুধু নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে, আর একটা হচ্ছে সকল তরঙ্গদৈর্ঘ্য। সকল তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে আবার একটা নির্দিষ্ট ল্যামডাতে সে পিক করবে, মানে সর্বোচ্চ বেশি বিকিরণ করবে, একটা নির্দিষ্ট টেম্পারেচার একটা নির্দিষ্ট ল্যামডাতে সর্বোচ্চ বিকিরণ করবে। সেটা হচ্ছে আমরা ভিনাস ইকুয়েশন থেকে বের করেছি, যেটা আমরা কি বের করেছিলাম, ল্যামডা ম্যাক্স is equal to b by t। b এর মান হচ্ছে মনে রাখা লাগবে, যেটা হচ্ছে 0.0029 কেলভিন মনে হয়। দেখো মনে হয় এর পর্যন্ত যে কনফিউশন গুলো ছিল সেই কনফিউশন গুলো ক্লিয়ার হয়েছে, মনোক্রোমাটিক, ভোলোমেট্রিক, লুমিনিসিটি গুলো কি কি। এখন আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করছিলাম, সেই প্রবলেমটা নিয়ে হচ্ছে আবার দেখবো প্রবলেমটাতে কি ছিল। হ্যাঁ, তো প্রবলেমটা ছিল হলো, আমাদের কাছে একটা ডিটেক্টর আছে, ডিটেক্টরে এস পরিমাণে ফ্লাক্স যদি না আপতিত হয়, তাহলে আমাদের ডিটেক্টর মাপতেই পারে না কি যে কোনো বস্তু আছে কিনা। তো আমরা সাপোজ হচ্ছে এখান থেকে অবজারভেশন করছি, হ্যাঁ, এখান থেকে অবজারভেশন করছি এই একটা রিজন অফ স্পেস যেখানে অনেকগুলো তারা আছে, যে পুরো রিজিয়নের নাম্বার ডেনসিটি তারার সেটা হচ্ছে n0, পুরো রিজিয়নের রেডিয়াস r। আর আমি বলতে পারি কি যে এই পুরো রিজিয়নের একটা শেল, অনেকগুলো যদি শেলে ভাগ করি, তোমরা যারা গ্র্যাভিটেশনের শেল থিওরাম পড়েছো, শেল থিওরামে হচ্ছে প্রত্যেকটা পার্টকে হচ্ছে ডিআর 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 করে হচ্ছে ভাগ করে কাজ করা হয়। তো আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করার সময় এরকম ডিআর নিয়ে কাজ করব। তো প্রত্যেক একটা শেলের যদি পুরুত্ব ডিআর হয়, তাহলে আমরা বলতে পারি কি এই পুরা শেলের হচ্ছে আয়তন, ভলিউম 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার আর ডিআর। ওকে, এখন আমরা কি বলতে পারি কি যে যদি পুরো ভলিউম এটা হয়, তাহলে নাম্বার অফ স্টারস কত হবে, নাম্বার ডেনসিটি ইনটু আয়তন। এটা পুরোটা ইন্টিগ্রেটেড হবে হচ্ছে পুরো এই এরিয়া জুড়ে। এইজন্য 0 থেকে ডি ম্যাক্স পর্যন্ত, কারণ ডি ম্যাক্স পর্যন্ত দূরত্বই আমরা সর্বোচ্চ দেখতে পারি আমাদের থেকে। মানে আমরা কিভাবে ডি ম্যাক্স বলছিলাম কি যে হচ্ছে ডি ম্যাক্স হবে হচ্ছে
আচ্ছা ডিম্যাক্স তো লেখাই আছে, ডিম্যাক্স মানে ডিম্যাক্স পর্যন্ত দূরত্বে থাকলে কোনো বস্তু তখনই আমরা হচ্ছে বস্তুটাকে কাউন্ট করতে পারবো আমাদের ডিটেক্টরে। এর চেয়ে বেশি দূরত্ব হয়ে গেলে আমরা আর বস্তুকে দেখতে পাবো না। তো এখানে আমরা কি করছি, 0 থেকে ডিম্যাক্স পর্যন্ত ইন্টিগ্রেশন করছি। এই ইন্টিগ্রেশন খুবই সহজ। হ্যাঁ দেখো এন নট আর হচ্ছে ডিভি আয়তন। হ্যাঁ এখন এই জিনিসটা যদি ইন্টিগ্রেট করি তাহলে দেখো কি যে হচ্ছে আমরা ডিভি এর মান বসাচ্ছি, ডিভির মান বসাই দিলাম, তারপরে পুরো ইন্টিগ্রেট করলাম 0 থেকে ডি ম্যাক্স পর্যন্ত। আমরা জানি কি এখানে আর স্কয়ার আছে, শুধু একটা ভ্যারিয়েবল হচ্ছে আর স্কয়ার। এখানে আর আর দেখুন একটা দিলেই হলো, ছোট হাতের বড় হাতের হয়ে গেছে, একটা সমস্যা নাই। হ্যাঁ তাহলে হচ্ছে আর স্কয়ার আছে, যদি এটা হচ্ছে ইন্টিগ্রেশন করি মাথার উপরে একটা সূচক যোগ হবে, নিচে ওটা দিয়ে ভাগ যাবে, দিয়ে হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে এটা আসে, যদি বসিয়ে দাও 0 তো কেটে যাবে, এইটা আসে ফাইনালি। আর আমরা জানি আবার হচ্ছে ডি ম্যাক্স স্কয়ারের মান জানি, তাহলে আমরা শেষ পর্যন্ত বলতে পারছি কি যে নাম্বার অফ ডিটেক্টেবল সোর্সেস ইজ প্রপোর্শনাল টু এস বাই, আচ্ছা এস বাই, দেখে আমরা সরাসরি যেভাবে লিখি 3/2। মানে এখান থেকে আমরা এটা বলতে পারছি কি যে যদি এস এর মান কমানো হয়, নাম এই এস এর মান মানে যত হচ্ছে আমাদের লিমিট, যে লিমিটে হচ্ছে ডিটেক্ট করতে পারবে জিনিস, এই লিমিটটা কমানো হবে, তত নাম্বার অফ স্টারস কাউন্ট করার মানে আমাদের ডিটেক্টরে নাম্বার অফ স্টারস খুঁজে বের করা সুবিধা হবে। একটা ইনভার্সলি প্রপোর্শনাল একটা, এই প্রবলেমটা করার উদ্দেশ্য হচ্ছে এটা ক্লিয়ার হওয়া কি যে যদি আমাদের কাছে ডিটেক্টর আছে, সেই ডিটেক্টর যত বেশি সংবেদনশীল হবে তত বেশি হচ্ছে আমরা নাম্বার অফ স্টারস একটা নির্দিষ্ট এরিয়া অফ স্কাইয়ের জন্য দেখতে বা ডিটেক্ট করতে পারবো। এটা হচ্ছে একটা সুবিধা। হ্যাঁ এই প্রবলেমটাতে তোমরা খেয়াল করো, আমরা ক্যালকুলাস ইউজ করেছি, খুবই মাইনর ক্যালকুলাস, তবে আইওএতে এখন পর্যন্ত এরকম মাইনর ক্যালকুলাসের অঙ্ক সাধারণত দেওয়া হয় না। যদি দেওয়া হয় সেক্ষেত্রে তোমাকে হচ্ছে সেই ক্যালকুলাসের সূত্রটা দিয়ে দিবে। আর এই প্রবলেমটা দেওয়ার মতোই প্রবলেম, খুব একটা কঠিন না, কারণ তোমাকে জাস্ট এই অংশটুকুতে একটু ক্যালকুলাস ইউজ করা লেগেছে, খুব বেশি না। তো এই একটা, এটা হচ্ছে তোমার আইওএতে যদি দেয় তাহলে এটা হচ্ছে এ ক্যাটাগরি প্রবলেম, বা হচ্ছে যে প্রবলেমগুলো সহজে তুমি করতে পারো, এটা এই ক্যাটাগরি প্রবলেম। তো এটা হচ্ছে খেয়াল রাখো। আমরা বি ক্যাটাগরি প্রবলেমেও যাব। তো অনেকগুলো এ আর বি ক্যাটাগরি প্রবলেম নিয়ে আমরা যে সর্বোচ্চ মহাদানব যে প্রবলেমগুলো আছে সেগুলো হচ্ছে সি ক্যাটাগরি প্রবলেম। এ বি সি ক্যাটাগরি প্রবলেম হচ্ছে তোমরা হচ্ছে আইওএ বুকে যারা দেখেছো, আইওএ বুক বাই অনিকেত সুলে, সেখানেও এ বি সি ডি চারটা ক্যাটাগরি প্রবলেম দেওয়া আছে। তো এই প্রবলেমটা আমি বলবো হচ্ছে এ ক্যাটাগরি প্রবলেম। আশা করছি এই পর্যন্ত যারা মানে এই প্রবলেমটা যারা সলভ করতে পেরেছিল ভালো কথা, আমি এখানে সলভ করে দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে অনেকে নতুন আছো, আর যারা নতুন না তারা হয়তো আগে সলভ করে ফেলেছিল। তো এটা হচ্ছে আর গেল আর কি। এখন আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট এই মুহূর্তে। এখন তোমাদের মধ্যে কোনো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু প্লিজ কমেন্টে জিজ্ঞেস করো। আচ্ছা হ্যাঁ, ওকে ঠিক আছে। আর আর ভি কনফিউজিং। আচ্ছা আর
আচ্ছা, মানে ভিডিও কোয়ালিটি কি খারাপ আসছে নাকি আমার নেটের সমস্যা বুঝতে পারছি না। ভিডিও কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি ঠিক আসছে কিনা আমাকে একটু জানাও। এখন আমরা হচ্ছে এটা যদি সবার বোঝা হয়ে থাকে তাহলে এটা আমি হচ্ছে এখন মুছে ফেলতেছি। আর এখন একটু ক্যামেরাটাও অ্যাঙ্গেল ঠিক করা লাগবে মনে হচ্ছে। তো এতক্ষণে হয়তো তোমরা ফ্লাক্স জিনিসটা কি সেটা বুঝে গেছো। তো আমরা হচ্ছে লুমিনিসিটি এর ইকুয়েশন শিখেছি। তো লুমিনিসিটি ইকুয়েশন আসলে আমরা জেনারেল ইকুয়েশন তো আমরা জানি হচ্ছে 4πr² T⁴ এটা ইফেক্টিভ হবে। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি ভি আর আর হচ্ছে সুন্দর করে লেখার। হ্যাঁ, কিন্তু আর মনোক্রোমাটিক লুমিনিসিটিও লিখেছি। তো মনোক্রোমাটিক লুমিনিসিটি হচ্ছে জিনিসটাও আশা করছি বুঝতে। এই জিনিসটাকে বলে হচ্ছে ভলিওমেট্রিক লুমিনিসিটি বা সাধারণ অর্থে লুমিনিসিটি। এখন আমরা এটা এই আগের প্রবলেম দিয়ে উদাহরণ দিয়ে আমরা শিখে নিয়েছি যে ফ্লাক্স হচ্ছে জিনিসটা হচ্ছে ফ্লাক্স, স্টেলার ফ্লাক্স যেটা হচ্ছে আমরা সাধারণত জানি L/4πr²। মানে আমরা কি করছি, একটা লাইট সোর্স, এখন আমরা হচ্ছে বিন্দু সোর্স ধরবো। এটা লাইট সোর্স যেটা লুমিনিসিটি L, এটা কাল্পনিক হচ্ছে একটা স্ফিয়ারে। আমরা যদি প্রতি স্ফিয়ারের প্রতিটা এরিয়াতে হচ্ছে যে পরিমাণ আলো আসতেছে সেটাই হচ্ছে এই দেয়ালে কি পরিমাণ আলো পড়ছে সেটাই হচ্ছে স্টেলার ফ্লাক্স। এটাকে আমরা যদি এটা হচ্ছে যদি লুমিনিসিটি সোর্স L হয় আর এটার পুরাটার ক্ষেত্রফল যদি 4πr² হয় তাহলে এই হচ্ছে এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি স্টেলার ফ্লাক্স। তো স্টেলার ফ্লাক্সের ক্ষেত্রে হচ্ছে তো স্টেলার ফ্লাক্সের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে কি যে হচ্ছে এটা সূর্য, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1 AU। সূর্যের টেম্পারেচার হচ্ছে, সূর্যের ইফেক্টিভ টেম্পারেচার হচ্ছে 5800 কেলভিন। সূর্যের রেডিয়াস হচ্ছে 10⁸ মিটার। হ্যাঁ, এটা AU। এই কয়টা মান দিয়ে তুমি যদি পৃথিবীর সারফেসে যদি হচ্ছে কি পরিমাণ শক্তি পড়ে, হ্যাঁ, 1 AU পরিমাণ দূরত্ব, এত টেম্পারেচার, সূর্যের রেডিয়াস এত দিয়ে যদি পৃথিবীর সারফেসে যে পরিমাণ হচ্ছে টেম্পারেচার মানে পাওয়া যায় বা সারফেস ডেনসিটি পাওয়া যায়, ফ্লাক্স পাওয়া যায়, সেই জিনিসটাকে বলা হচ্ছে সোলার কনস্ট্যান্ট। সোলার কনস্ট্যান্ট। তো অনেকে সোলার কনস্ট্যান্ট জিনিসটা কি সেটা হয়তো কোশ্চেনে দেখো কি সোলার কনস্ট্যান্ট কি, তো সোলার কনস্ট্যান্টকে এস দিয়ে লেখা হয়। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা কি যে যখনই সূর্যের কোনো কোয়ান্টিটি নিয়ে আমরা আলোচনা করব তখন কোয়ান্টিটি যদি এক্স হয় সেই এক্স এর নিচে এরকম একটা ডট চিহ্ন দিয়ে একটা গোল চিহ্ন দেওয়া হয়। এই জিনিসটাকে বলা হচ্ছে সোল চিহ্ন। এই জিনিস দিয়ে সবসময় সূর্যের কোয়ান্টিটি বোঝানো হয়, আর এই জিনিসটা দিয়ে সবসময় হচ্ছে পৃথিবীর কোয়ান্টিটি বোঝানো হয়। তো তোমাকে হচ্ছে সূর্যের, এই যে আমার যখন এর আগে জিনিসপত্রগুলো মনে ছিল না কারণ বড় বড় ইকুয়েশন, যেগুলো মনে আছে যে হচ্ছে সূর্যের তাপমাত্রা কত, সূর্যের রেডিয়াস কত, পৃথিবীর রেডিয়াস কত, পৃথিবীর সোলার কনস্ট্যান্ট কত। সোলার কনস্ট্যান্টের মান আসে প্রায় 1300 ওয়াট পার মিটার স্কয়ার। তো তুমি যদি হচ্ছে এখন এই ইকুয়েশন ইউজ করে সূর্য আর পৃথিবী সবগুলো মান বসাও তাহলে যে ফ্লাক্সটা পাবা প্রতি এরিয়াতে সেটা হচ্ছে সোলার কনস্ট্যান্ট বলে। হ্যাঁ, এখন পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছি লুমিনিসিটি কাকে বলে, ফ্লাক্স কাকে বলে। হ্যাঁ, এখন আমরা যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে প্ল্যানেটারি টেম্পারেচার। এই কয়টা ইকুয়েশন ইউজ করে আমরা প্ল্যানেট আরো একটা এলিমেন্টকে হচ্ছে অ্যাড করে ইন্টিগ্রেট করে কিভাবে আমরা হচ্ছে একটা প্ল্যানেটের, সোলার প্ল্যানেট হোক, টেরেস্ট্রিয়াল প্ল্যানেট হোক, এক্সট্রা সোলার বা এক্সো প্ল্যানেট হোক, কিভাবে আমরা টেম্পারেচার বের করতে পারি বা আরো উপাদান বের করতে পারি সেটা হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে এক্সো প্ল্যানেটের
প্ল্যানেটারি টেম্পারেচার কিভাবে বের করতে হয়। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু দয়া করে জিজ্ঞেস করলে হচ্ছে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। কোনো কোশ্চেন দেখছি না আমি। আচ্ছা, তো এখন আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্ল্যানেটারি টেম্পারেচার। এর আগের এই পর্যন্ত প্রিভিয়াস ক্লাসের যতগুলা টপিক ছিল, যেগুলো অ্যাম্বিগুয়াস টপিক ছিল, সবগুলো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে ভিডিওটা রিমাইন্ড করে দেখে নিবা বা আমাকে জিজ্ঞেস করবা। তো এখন আমাদের টপিক হচ্ছে প্ল্যানেটারি টেম্পারেচার। তো আগে চিন্তা করো যে হচ্ছে প্ল্যানেটারি টেম্পারেচার বলতে আসলে আমরা একটা প্ল্যানেট কিভাবে টেম্পারেচার পাইতে পারে। তো প্ল্যানেট যদি হচ্ছে, প্ল্যানেট তো অবশ্যই নিজের টেম্পারেচার উৎপাদন সাধারণত করবে না, কিন্তু করবে। প্ল্যানেটের আলো বা শক্তির উৎস হচ্ছে সাধারণ শক্তির উৎস, আমরা সেটা জানি কি যে তারা থেকে সব শক্তি হবে, কিন্তু এটা সত্য না। যদি সাপোজ এটা একটা তারা, এটা একটা প্ল্যানেট, তো প্ল্যানেটটা যদি অনেক গরম হয়, মানে কবে ফর্ম হয়েছে অনেক বছর ধরে গরম থাকে, সেক্ষেত্রে তার ভিতরে যে তেজস্ক্রিয় মৌলগুলো আছে, তেজস্ক্রিয় মৌল, রেডিওঅ্যাক্টিভ মৌল রেডিয়েশনের কারণে একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার পাওয়া যায়, যেটাকে থার্মাল, এটাকে বলে রেডিওঅ্যাক্টিভ টেম্পারেচার বলে। হ্যাঁ, রেডিওঅ্যাক্টিভ টেম্পারেচার বলে। আবার সূর্যের কাছ থেকেও সেখানে টেম্পারেচার পায়, সেই টেম্পারেচার অ্যাবজর্ব করে, যেহেতু এটাকে প্রায় ব্ল্যাক বডি ধরা হয়। প্ল্যানেটগুলোকেও এখন ব্ল্যাক বডি হিসাবে আমরা কাজ করতে পারি, খুব প্রায়, কিন্তু আসলেই ব্ল্যাক বডি না। এই আসলেই ব্ল্যাক বডি না হওয়ার কারণে আমাদের কিছু টার্ম এক্সট্রা অ্যাড করা লাগবে, সেটা আমরা জানবো। কিন্তু খেয়াল করো, প্ল্যানেটটা যদি অনেকগুলো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থাকে, তো অবশ্যই তাহলে হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সগুলো যখন রেডিয়েট করবে, সে কিছু পরিমাণ এনার্জি এমিট করবে। সেই এমিশনের জন্য কিছু কিছু পরিমাণ টেম্পারেচার সে প্ল্যানেটটা পায়। সেই টেম্পারেচার বা সেই শক্তির পরিমাণটা খুবই কম, আর মেজরিটি শক্তি সে হচ্ছে পায় হচ্ছে তার তারা থেকে। তো এই জিনিসটাই মেজর, এটাকে বলবো আমরা থার্মাল এনার্জি, যেটা হচ্ছে সূর্যের কাছ থেকে পাচ্ছে। তো একটা প্ল্যানেটের জন্য টেম্পারেচার বা শক্তির উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে তার সূর্য বা তারা, আর একটা তার রেডিওঅ্যাক্টিভ দিকের সাবস্টেন্সের রেডিওঅ্যাক্টিভ দিকে যেটা। এতদিন তোমরা মনে হয় না হচ্ছে গত 2 বছরের ক্যাম্পেও আমি মনে হয় এটা ক্লিয়ার করে বলিনি যে হচ্ছে আমাদের প্ল্যানেটের মানে থার্মাল বা টেম্পারেচার হচ্ছে দুই ধরনের হতে পারে। তো এই জিনিসটা আমিও হয়তো 1 বছর 2 বছর আগে, 1 বছর 1.5 বছর আগে জানতাম না যে তেজস্ক্রিয়ের জন্য একটা কোয়ান্টিটি আসে। তো এই জিনিসটা রিসেন্টলি জেনেছি আর কি। তো এখন আমরা হচ্ছে একটা একটা করে জিনিস প্রতিপাদন করা শুরু করবো। খেয়াল করো, তো এটা আমাদের তারা, এটা আমাদের গ্রহটাকে আমি বড় করে দেখাচ্ছি সুবিধার জন্য। হ্যাঁ, এটা থেকে এটা আমাদের ডিস্টেন্স ডি। হ্যাঁ, এখন খেয়াল করো, আলোর উৎস এটা। হ্যাঁ, তার এটার একটা লুমিনিসিটি আছে, এটা কোনো লুমিনিসিটি নাই। তো আমরা জানি কি এটার এটার যে এই পরিমাণ দূরত্বে, ডি পরিমাণ দূরত্বে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে, ফ্লাক্স পাওয়া যাবে, সেটা হচ্ছে এফ 4 পাই ডি স্কয়ার। এবার তুমি খেয়াল করো,
আমি এখানে একটা কাল্পনিক দেয়াল কল্পনা করছি বা স্ফিয়ার কল্পনা করছি। এই দেয়ালের যে অবজেক্টটা, এখানে একটা অবজেক্ট আছে সেটা খুবই ছোট, হ্যাঁ, তাহলে দেখো আলো যখন পড়ছে তখন এই অবজেক্টটা দেয়ালের সাথে প্রায় মিশে যাচ্ছে, প্রায় এটাকে আমি 2D একটা তল কল্পনা করতে পারি, 2D, হ্যাঁ, দেয়ালের সাথে খুবই ছোট, মানে খুবই ছোট একটা বস্তু, হ্যাঁ। তখন 2D যখন কল্পনা করতে পারি তখন আমি জিনিসটাকে যদি এখান থেকে দেখি, তাহলে এই জিনিসটাকে 2D কল্পনা করা যায়। তখন 2D কল্পনা করা গেলে এটাকে আমি একটা বৃত্ত আকারে কল্পনা করতে পারি। তো বৃত্তের উপরে যদি হচ্ছে, যদিও এটা এলিপস মনে হচ্ছে তোমার কাছে, কিন্তু এলিপস তুমি যদি এইভাবে দেখো তাহলে তোমার কাছে একটা বৃত্ত মনে হবে। এই বৃত্তর ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর স্কয়ার। তো তখন আমরা এটা ছিল পার ইউনিটে, এই কাল্পনিক দেয়ালে পার ইউনিটে হচ্ছে ফ্লাক্স কত, পাই আর স্কয়ার জুড়ে এরিয়াতে যদি থাকে, মানে আলো পরে ফ্লাক্স পরে, তখন আমরা কি বলতে পারি এই জিনিসটা হচ্ছে এর সাথে পাই আর স্কয়ার গুণ দেবে। খেয়াল করো এখানে শর্তটা কি ছিল, এই আর এর পরিমাণ খুবই ছোট, এই জন্য এটা 2D হয়ে গেছে, হ্যাঁ। তখন আমরা এটা পাই আর স্কয়ার দেবো, তখন আমরা বলতে পারবো যে একটা খুবই ছোট প্ল্যানেট, খুবই ছোট হচ্ছে একটা ধূলিকণা যে পরিমাণ ফ্লাক্স পায় সেই পরিমাণ ফ্লাক্স হচ্ছে এটা, ওকে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই আর স্কয়ার ইউজ করব, কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রম যাবে সেটাই হচ্ছে আমাদের এখন খেয়াল করার বিষয়, হ্যাঁ। এখন কল্পনা করো বস্তুটা একটু বড়, তাহলে দেখো কি যে এই বস্তুর উপরে যে আলো পড়ছে সেটা একটা হেমিস্ফিয়ারে পড়ছে, হেমিস্ফিয়ার। তো এই সব জিনিসপত্রগুলো আমরা হচ্ছে গত 2 বছরের ক্যাম্পে পড়েছি, যারা মানে এর আগের ক্যাম্প করেছিল তাদের কাছে হচ্ছে মোটামুটি একটু মানে বোরিং লাগবে, কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে আরো ইন্টারেস্টিং হবে, সমস্যা নাই। তো এখন দেখো কি যে এই জিনিসটা একটা হেমিস্ফিয়ারের উপরে পড়ছে, তাহলে কি আমরা বলতে পারি না, যদি একটা পুরোটার ক্ষেত্রফল যদি 4 পাই স্কয়ার হয় তাহলে একটা হেমিস্ফিয়ারের জন্য ক্ষেত্রফল হবে 2 পাই স্কয়ার। তাহলে আমরা হচ্ছে ফ্লাক্স পাবো হচ্ছে এবারে হয় 2 পাই স্কয়ার গুণ হবে। খেয়াল করো এই আরটা কিন্তু প্ল্যানেটের আর, হ্যাঁ, এটা কিন্তু ভাঙিনি, এটা যদি ভাঙি তখন হচ্ছে কি লিখবো 4 পাই স্টারের জন্য আমি ধরলাম সূর্যকে ধরি, সিগমা টি সান, ভেঙে নিচ্ছে আর কি, কিছুই না। ধরলাম এটা জুপিটার, কারণ জুপিটারের আকার অনেক বড়, হ্যাঁ। তো এটাকে ভেঙে লিখলে এটা হয় যে কাটাকাটি করে তুমি আরো ইকুয়েশন সহজ করতে পারো। তো এটা হচ্ছে জুপিটার সাইজ প্ল্যানেটের জন্য তার হেমিস্ফিয়ারে কি পরিমাণ সে ফ্লাক্স পাচ্ছে, হ্যাঁ, একটা হেমিস্ফিয়ারে কি পরিমাণ ফ্লাক্স পাচ্ছে। এখন আমার কাছে ইনসিডেন্ট ফ্লাক্স পেয়ে গেছি। ধরো আমরা ব্ল্যাক বডির সম্বন্ধে কি জানি, আমরা জানি কি যে সে সকল তরঙ্গদৈর্ঘ্য অ্যাবজর্ব করে। তো ইনসিডেন্ট কি পরিমাণ শক্তি অ্যাবজর্ব করবে সেটা প্ল্যানেটটা, সেটা আমরা পেয়ে গেছি, মানে এফ বা এনার্জি ইন পেয়ে গেছি, কি পরিমাণ এনার্জি সে পাচ্ছে। এখন আমি কল্পনা করবো এটা যদি আসলেই ব্ল্যাক বডি হয় তাহলে কি সে আবার হচ্ছে সকল তরঙ্গদৈর্ঘ্যে আবার বিকিরণও করবে, এই সূত্র অনুযায়ী, লুমিনিসিটি সূত্র অনুযায়ী আবার বিকিরণও করা শুরু করবে। এটা প্ল্যানেটের জন্য আমি দেখলাম জে দিই, জুপিটার বোঝাতে জে দিই, তাহলে হচ্ছে তুমি বুঝতে পারবে এটা প্ল্যানেট। তার মানে কি হচ্ছে আমরা এটাও জানি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকার জন্য যে পরিমাণ তাপ একটা কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি গ্রহণ করবে সেই পরিমাণ শক্তি সে বিকিরণ করে দিবে।
এটা যদি ই আউট হয় অবশ্যই ই ইন ইজ ইকুয়াল টু ই আউট হতে হবে। তার মানে এখন আমি হচ্ছে ধরি বস্তু এই জিনিসটা হচ্ছে মনে ছিল তো, কিন্তু এটা হচ্ছে এই এখানে ইনের ইকুয়েশন আমরা দুটো বের করেছি। একটা হচ্ছে খুবই ছোট প্ল্যানেটের জন্য, সাপোজ মার্কারি বা হচ্ছে ভেনাসের জন্য একটা ইকুয়েশন বের করেছি, এটা হচ্ছে শুধু পাই স্কয়ার গুণ দিয়েছিলাম। আর জুপিটার সাইজ প্ল্যানেটের জন্য হচ্ছে একটা ইকুয়েশন বের করেছি যেটাতে আমরা 2 পাই স্কয়ার গুণ দিয়েছিলাম। হ্যাঁ, তো আমি আগে প্রথমে এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করতে আমার সুবিধা। তাহলে এটা যদি ইন হয় তার মানে এটার ইকুয়েশনটা কি ছিল, এল 4 পাই টি স্কয়ার ইনটু পাই আর এখন আমি যত এখানে পাই আর স্কয়ার গুণ দিচ্ছি, আমি ধরে নিলাম এটা ভেনাস অনেক ছোট। এটা ছিল ইন, কি পরিমাণ তাপমাত্রা ভেনাস গ্রহণ করছে সেই পরিমাণ তাপমাত্রায় সে এখন যদি বিকিরণ করে দেয় তাহলে হচ্ছে কি হবে, 4 পাই আর ভেনাস স্কয়ার সিগমা টি ভেনাস টু দি পাওয়ার 4। এখানে দেখছো মজার বিষয় হচ্ছে এখানে টি ভেনাসের আমরা যে জিনিসটা চাচ্ছি যে প্ল্যানেটের টেম্পারেচার বের করব সেটা এখানে ইকুয়েশনে নিয়ে চলে আসা গেছে। তার মানে এটাকে এখন আমরা যদি ভাঙি তাহলে হচ্ছে 4 পাই ধরলাম সূর্য সিগমা টি টু দি পাওয়ার 4 পাই ডি স্কয়ার পাই আর ভেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই আর আমি ভেঙে ভেঙে লিখছি যাতে হচ্ছে তোমরা সহজে বুঝতে পারো, অনেকে নতুন আছে জন্য সিগমা টি টু দি পাওয়ার 4। এটা এই ভেনাস এখানে টেম্পারেচার কোনটা, এখানে টেম্পারেচার দুই ধরনের টেম্পারেচার খেয়াল করো। এই টেম্পারেচার হচ্ছে স্টারের টেম্পারেচার যেটা লুমিনিসিটি থেকে আসছে, আর এই টেম্পারেচার হচ্ছে ভেনাসের টেম্পারেচার। এই রেডিয়াস হচ্ছে ভেনাসের রেডিয়াস, এখানেও ভেনাসের রেডিয়াস। তো কি কি কাটা যায় দেখি, এই পুরো জিনিসটা কাটা যায়, এই পুরো জিনিসটা কাটা যায়। তারপরে আবার এখানে 4 পাই কাটা যায়, 4 পাই কাটা যায়, সিগমা কাটা যায়। বাকি থাকে কি, এই যে কটা জিনিস বাকি থাকে। এখন তুমি এই জিনিসটাকে যদি নিয়ে যাও তাহলে হচ্ছে টি ভেনাস ইজ ইকুয়াল টু আর স্টার স্কয়ার টি স্টার টু দি পাওয়ার 4 টি স্কয়ার, এই পাশে 4 ছিল এই পাশে নিয়ে যাবে, আর এটা পুরোটা এটা হচ্ছে ভেনাস সাইজড প্ল্যানেটের টেম্পারেচার, এটার ইকুয়েশন। একইভাবে ইনে তুমি যদি এখন 2 পাই স্কয়ার বসাও তাহলে এরকম একটা ইকুয়েশন বের হবে, এটা এখন তোমরা করবা। তো এখানে আমরা গেলাম কি দুই ধরনের প্ল্যানেটের জন্য গেলাম, একটা হচ্ছে বড় প্ল্যানেটের জন্য জুপিটার সাইজ প্ল্যানেটের জন্য বের করলাম, একটা হচ্ছে ভেনাস সাইজ প্ল্যানেটের জন্য বের করলাম। খেয়াল করো এখানে হচ্ছে এখন এই পর্যন্ত জিনিসপত্রগুলো গত বছরের ক্যাম্পে দেখাচ্ছিলাম, কিন্তু এখন তুমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। সাপোজ এটা আবারও স্টার, এই যে প্ল্যানেটটা হচ্ছে যদি খুবই জোরে জোরে ঘুরে, মানে এটা একটা গতি থাকবে না, এটা হচ্ছে রেভুলেশন তো আছে, তার হচ্ছে একটা রোটেশনও আছে, আহ্নিক গতি বলে যেটাকে, রোটেশনের। তো এখন তুমি কল্পনা করো এই জিনিসটা যদি র্যাপিডলি ঘুরে, হ্যাঁ, তাহলে কি হচ্ছে পুরা জিনিস, মানে এখানে আমরা যদিও একটা এখন ধরে নিই এটা একটা হচ্ছে জুপিটার সাইজ প্ল্যানেট র্যাপিডলি ঘুরছে, তার মানে কি যদিও হেমিস্ফিয়ার অনুযায়ী আলো পাবো, একটা নির্দিষ্ট হেমিস্ফিয়ার আলো পাবো, কিন্তু যত র্যাপিডলি ঘুরছে তার মানে কি এই আলোটা সবসময় মানে পুরা স্ফিয়ারে বিস্তৃত হয়ে যাবে বা সমষ্টিতভাবে হচ্ছে আলো পাবে, কারণ এটা খুব র্যাপিডলি ঘুরছে। হ্যাঁ, মানে এই শক্তিটা ছড়িয়ে যাবে পুরা স্ফিয়ারে। হ্যাঁ, একইভাবে এমনও হতে পারে যে প্ল্যানেটটা
খুবই আস্তে আস্তে ঘুরছে, তার মানে আণবিক গতিটা খুবই কম, তখন মানে মানে ঘুরতে 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 কোনো মানে ঠিক ঠিকানা নাই। মানে যেরকম ভেনাসের একটা দিন হচ্ছে একটা বছরের চেয়ে বড়, এরকম হতে পারে। তো তখন তোমার খেয়াল করা লাগবে কি যে তুমি কখন ইউজ করবে। যদি র্যাপিডলি ঘুরে তখন আমি আর তখন এই 2πr² ইউজ করবো না, তখন আমি কি ইউজ করবো 4πr²। র্যাপিডলি ঘুরলে, র্যাপিডলি রোটেটিং বডির জন্য, র্যাপিডলি রোটেটিং বডির জন্য। র্যাপিডলি রোটেটিং বডির জন্য এখানে 2πr² ইউজ করব না, এখানে ইউজ করবো 4πr², কারণ খুবই কম সময় পুরোটা স্ফিয়ার জুড়ে সে শক্তি পেয়ে যাবে। টি টাইমের মধ্যে সে যদি ঘুরে ফেলে, টি টাইমটা যদি খুবই ছোট হয় আর এটা র্যাপিডলি গ্রো হয়, আর তোমরা হয়তো জানো কি যে হচ্ছে র্যাপিডলি গ্রো রোটেটিং বডিগুলো হচ্ছে খুবই কম পিরিয়ড, মানে রোটেশনাল পিরিয়ড হয়, রোটেশনাল। কারণ মিলি সেকেন্ড পালসারের নাম হয়তো তোমরা শুনেছো কি যে মিলি সেকেন্ডে এত বড় একটা পালসার টাইপের একটা বস্তু ঘুরে মানে তার অ্যাক্সিসে একবার ঘুরে আসছে। তো যদি পালসার করতে পারে একটা প্ল্যানেট হয়তো অনেক জোরে জোরে ঘুরতেই পারে, তার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ করার কারণে হচ্ছে অনেক জোরে জোরে ঘুরতেছে। তো র্যাপিডলি রোটেটিং বডির ক্ষেত্রে তখন আমরা 4πr² ইউজ করব। আর তারপরে ইনের আর আউটের ইকুয়েশনটা সেম দিয়ে হচ্ছে ইকুয়েশন প্রতিপাদন করে টেম্পারেচার বের করবে, একই ব্যাপার। যদি হচ্ছে স্লো হয় তাহলে হচ্ছে স্লো হওয়ার ক্ষেত্রে শুধু আমরা πr² ইউজ করলেই সমস্যা নেই, কারণ স্লো ক্ষেত্রে সে হচ্ছে মানে স্লো ক্ষেত্রে πr² বা 2πr² যেটা ইউজ করবো সেটা ব্যাপার না, কিন্তু র্যাপিডলি ক্ষেত্রে সবসময় 4πr² ইউজ করবো আর কি। এই জিনিসটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, এই পর্যন্ত যা ছিল তা হচ্ছে আমরা এখান পর্যন্ত ধরে নিয়েছিলাম কি যে প্ল্যানেটটাও আদর্শ ব্ল্যাক বডি হিসাবে কাজ করে, কিন্তু কথা হচ্ছে তারারা আদর্শ ব্ল্যাক বডি হিসেবে কাজ করতে পারে, কিন্তু প্ল্যানেটগুলো আদর্শ প্ল্যানেট ছাড়া মানে তারা ছাড়া যে কোনো বস্তু, মানে তারা টাইপ বস্তু ছাড়া মানে যে কোনো বস্তু যেগুলো হচ্ছে নিজে আলো উৎপাদন করে না, বা যে কোনো জ্যোতিষ্ক হচ্ছে পারফেক্টলি ব্ল্যাক বডি না। পারফেক্টলি ব্ল্যাক বডি না হওয়ার কারণে আমাদের মানে কিছু কাফফারা দেওয়া লাগবে ইকুয়েশনে। হ্যাঁ, তো রাজশাহীতে আমাদের হচ্ছে ফেমাস ম্যাথের ভাইয়া ছিল উজ্জ্বল ভাইয়া। তো আমরা হচ্ছে যেরকম যে তোমাদের ডি ডিটি ডিডি ডিডি দেখো কি হয়, ডিডি এক্স ইউভি এর ইকুয়েশনে আরেকবার করে ইয়া করা লাগতো না, আরেকবার করে হচ্ছে মানে প্রত্যেকটার হচ্ছে ইন্টিগ্রেট মানে ডেরিভেশন বের করা লাগতো, এই জিনিসটাকে আমরা বললাম কাফফারা। তো যাই হোক এটা টপিকের বাইরের ব্যাপার ছিল। তো এখন আমাদের হচ্ছে যেহেতু একটা প্ল্যানেটগুলো আদর্শ ব্ল্যাক বডি না, সেজন্য আমাদের কিছু কাফফারা দেওয়া লাগবে। এই কাফফারাগুলো কি কি আসছে, ফার্স্ট অফ অল চিন্তা করো কি যে প্ল্যানেটটাতে কোনো ইনভায়রনমেন্ট নাই বা ইনভায়রনমেন্ট আছে, সাপোজ কিছু একটা ইনভায়রনমেন্ট আছে, তো যেই পরিমাণ আলো সে ইয়া করবে, ওর নাম কি আপতিত হবে, ইনসিডেন্ট হবে, সেই পরিমাণ সব আলো কি সে গ্রহণ করবে না, পারবে না। প্ল্যানেটের ইনভায়রনমেন্টের কারণে বা সারফেসের কারণে কিছু পরিমাণ শক্তি সে রিফ্লেক্ট করে দিবে, কিছু পরিমাণ রিফ্র্যাক্ট করবে, তো কিছু পরিমাণ আলো সে হচ্ছে প্রতিফলন করে দিবে। হ্যাঁ, তো যে পরিমাণ আলো গ্রহণ করছে আর যে পরিমাণ আলো প্রতিফলন করে দিচ্ছে তার অনুপাতকে বলে হচ্ছে আলবেদো। আলবেদো, তো বুঝতে পারছো যদি পুরো মানে আলবেদোর পরিমাণ কত হবে, আলবেদোর পরিমাণ জিরো হবে, আলবেদোর পরিমাণ জিরো হবে যদি প্ল্যানেটটা পুরো শক্তি যা ইনসিডেন্ট ছিল, যে ইনসিডেন্ট ছিল পুরোটা যদি শোষণ করে ফেলে প্ল্যানেটটা, আলবেদোর মান জিরো হবে। আলবেদোর মান 1 হবে যদি যে পরিমাণ আলবেদোর মান 1 হবে তখন হচ্ছে যদি পুরা যে পরিমাণ
পড়েছে, আলো পড়েছে, পুরোটাই যদি প্রতিফলিত হয়ে যায়, মানে যদি কোনো কাছের কাছের সারফেসের উপরে আলো পড়ে, তাহলে কাছের সারফেসের আলবেদো আমরা বলতে পারি 1। তো প্ল্যানেটের ক্ষেত্রে সাধারণত আলবেদোর মান 0 থেকে 1-এর মধ্যে থাকে, স্বাভাবিক 1-এর মধ্যে থাকবে, এটা তার ইয়া না, কাছ না। এখন আমাদের ইনের সূত্রে দেখো, আমি ধরে নেব এটা হচ্ছে ভেনাস সাইজ প্ল্যানেট। হ্যাঁ, কত ফ্লাক্স কত ছিল, L/4πd² সাথে কি গুণ হচ্ছিল, পাই আর ভেনাস স্কয়ার। এখন এখানে একটা জিনিস টার্ম গুণ হবে কি, যে 1 মাইনাস আলবেদো, মানে এই পরিমাণ শক্তি সে গ্রহণ করছে। এখানে 1 মাইনাস আলবেদো, পুরো আলবেদোটা হচ্ছে কি পরিমাণ প্রতিফলন করে দিচ্ছে, 1 মাইনাস আলবেদো হচ্ছে কি পরিমাণ রাখছে প্রতিফলন করার পর, এটা হবে তখন হচ্ছে ই ইন। ই ইন হবে আলবেদো, যেখানে এই টার্ম একটা অ্যাড হয়েছে। ওকে, একইভাবে আর ই আউটের কোনো সমস্যা নাই, ই আউট যা ছিল তাই হবে। এখন দুটো যদি এক করো, তারপরে টেম্পারেচার বের করো, তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে। এখনকার আমরা একটু মানে বাস্তবিক দিকে আসছি, কি যে হচ্ছে প্ল্যানেটের বাস্তবিক কি টেম্পারেচার কি কি হতে পারে, মানে কেমন হতে পারে। তো সরাসরি একটা ইকুয়েশন হচ্ছে লেখা যায়, টি অবজেক্ট, এটা প্রতিপাদন করে দেখতে পারো, কিন্তু আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি, টি অবজেক্ট 1 মাইনাস আলবেদো, এটাকে এমিসিটিভিটি বলে। এমিসিটিভিটি হচ্ছে যে পরিমাণ সে হচ্ছে আচ্ছা, এমিসিটিভিটি আমি দেখা করছি, এটাকে এমিসিটিভিটি বলে, একটু জেনে রাখো। এটা হচ্ছে তোমাদের, এটা 1/4 টি ব্ল্যাক বডি। একটি অবজেক্ট যেটা প্ল্যানেট, টি প্ল্যানেট বা টি অবজেক্ট 1 মাইনাস আলবেদো বাই এমিসিটিভিটি টু দি পাওয়ার 1/4, আর এটা হচ্ছে টি ব্ল্যাক বডি, মানে তারা টেম্পারেচারটা। এটা হচ্ছে একটা জেনারেল রিলেশন প্ল্যানেটের বা অবজেক্টের টেম্পারেচারের সাথে তারা টেম্পারেচারের, আর কি, এর একটা জেনারেল রিলেশন। এখন এমিসিটিভি বলতে বোঝায় হচ্ছে, এমিসিটিভিটি এটা হচ্ছে এনার্জি emitted by an object at temperature T by energy emitted by an black body BB at T। এটার অনুপাতকে বলে এমিসিটিভিটি। তো এমিসিটিভিটি সাধারণ মান হচ্ছে ব্ল্যাক বডি এর ক্ষেত্রে অলওয়েজ 1। এমিসিটিভিটির ব্ল্যাক বডি এর ক্ষেত্রে মানে এখানে কি হচ্ছে, আমরা এখানে ধরে নিচ্ছি দুটো বস্তু, উপরে হচ্ছে একটা বস্তু যেটা হচ্ছে পারফেক্ট ব্ল্যাক বডি না, সেটা টি টেম্পারেচার পরিমাণে এনার্জি এমিট করছে, সেটার সাথে পারফেক্ট একটা ব্ল্যাক বডির ওই টেম্পারেচারে এনার্জি এমিশনের অনুবাদ করছি। কিন্তু যদি আসলে ব্ল্যাক বডি হয়, তাহলে কি উপরেটাও ব্ল্যাক বডি নিচেটাও ব্ল্যাক বডি, কাটে কাটে তো এক থাকে। কিন্তু যেহেতু প্ল্যানেট, সেই প্ল্যানেটের ক্ষেত্রে আমরা কি বলবো, উপরেরটা যেহেতু এটা পারফেক্ট ব্ল্যাক বডি না, সেটা আমরা একটা পারফেক্ট ব্ল্যাক বডি এর টেম্পারেচারের নির্দিষ্ট টেম্পারেচার এনার্জির সাথে অনুপাত করবো, এটাকে আমরা এমিসিটিভিটি বলছি। তো এমিসিটিভিটি সাধারণত খুব একটা কাজে লাগে না। হ্যাঁ, সবসময় আমরা এমিসিটিভিটি যদি কোশ্চেনে থাকেও, তখন আমরা এমিসিটিভিটি সাধারণত ধরে নিব 1। আর যদি না, মানে যদি বলা থাকে যে এমিসিভিটি 1 না, তখন তুমি ইকুয়েশনে বসাবা যে এমিসিভিটি কত হবে। এমিসিভিটিও 0 থেকে 1 এর মধ্যে হবে, বুঝতে পারছো।
ওকে, প্ল্যানেটারি টেম্পারেচারের মোটামুটি বেসিক কনসেপ্টগুলো হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমি আগে একটু কমেন্ট চেক করে নেবো কোনো কোশ্চেন আছে কিনা। মানে কোন পর্যায়ে ডাইমেনশনালি মানে সমান হয়ে গেল এই জিনিসটা আমি ক্লিয়ারলি বুঝলাম না। তুমি হচ্ছে একটু ক্লিয়ারলি বলো যে কোন পর্যায়ে এই জিনিসটা বলছিল আর কি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন কি আছে না? না, ওকে। এখন আমরা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাটার নিয়ে ডিসকাস করব। ইম্পর্টেন্ট ম্যাটারটা হচ্ছে হ্যাবিটেবল জোন। যে হ্যাবিটেবল জোন বা গোল্ডি লক জোন কাকে বলে? সাপোজ এটা একটা তারা, হ্যাঁ, এটা হচ্ছে সাপোজ আর মিন, আর ম্যাক্স। এই যে এই তারা থেকে এমন আর্মিন দূরত্ব, যে দূরত্বে পানি, মানে লাইফের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? পানি, অবশ্যই পানি। যেই দূরত্ব থাকলে যে কোনো বস্তুর এমন টেম্পারেচার হয়, টি টেম্পারেচার পাওয়া যায় বস্তুর ব্ল্যাক বডি, মানে এখানে একটা এই দূরত্বে একটা বস্তুর টেম্পারেচার যত পাওয়া যায়, যে টেম্পারেচারে পানি মানে হচ্ছে তরল আকারে থাকে, মানে পানি হচ্ছে তোমার তরল আকারে থাকতে পারে, মানে পানি বাষ্প হয়ে যায় না একবারে, হ্যাঁ, সেই সেই দূরত্ব থেকে যেই টেম্পারেচারে পানি একবারে বরফ হয়ে যায় না, পানি যদি একবারে হচ্ছে বরফ হয়ে যায়, তখনও হচ্ছে বসবাসের জন্য উপযুক্ত জায়গা না, হ্যাঁ। তো পানি থাকা লাগবে তরল। আর দূরত্বে, এই দূরত্বে মনে করো পানি মানে পানি তরল হওয়া শুরু করে, পানি তরল হওয়া সম্ভব, আর এই দূরত্বে পানি ফ্রিজ হওয়া শুরু করে। এই যে এই দূরত্ব আর এটা হচ্ছে হ্যাবিটেবল জোন। এই দূরত্বের মধ্যে থাকলে, তারা থেকে এই দূরত্বের মধ্যে থাকলে, তখনই হচ্ছে আমরা মানে জীবনের জন্য হচ্ছে উপযুক্ত তরল পানি আর যে কোনো তরল জিনিসপত্র পাবো। এই জিনিসটাকে বলে হচ্ছে হ্যাবিটেবল জোন বা গোল্ডি লক জোন। তো বুঝতেই পারছো এই জায়গাতে যদি টেম্পারেচার হচ্ছে কি হবে, বয়লিং হবে, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার হবে এই টেম্পারেচারটা। বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কত? 300। আর একটা ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার হবে এই যে এখানে। এটা হচ্ছে আমি আর মানে ইকুয়েশন মানে খুব একটা বিস্তৃত করে দেখাচ্ছি, তোমরা এখন ইকুয়েশন প্রতিপাদন করে নিতে পারবা। তো এই প্রবলেমটা এই বছরের ডিভিশনাল আসলে, এই ডিভিশনাল এই প্রবলেমটা তোমরা যারা ডিভিশনালের কোশ্চেনের সলভ দেখেছো, ডিভিশনাল কোশ্চেনের সলভ দিয়ে দেওয়া হয়েছে। তো এই কোশ্চেনটা খুব একটা কঠিন না, হ্যাঁ, কিন্তু এটা নিয়ে আরো অনেক কিছু করা যায়। তো কি কি করা যায় সেটা আমি দেখাবো না, তোমরা যত বেসিক জিনিস কত বেশি সে হচ্ছে তো বের করে নিতে পারবা। তো এখানে একটা জিনিস খালি খেয়াল করার বিষয় হচ্ছে যে এই ফ্রিজ, সাপোজ আমরা কি জানি যে কোনো বস্তু ফ্রিজ হওয়ার জন্য তার মাঝখানে একটা বস্তু, একটা ধূলিকণা থাকা লাগে, হ্যাঁ। তো মহাকাশে তো ধূলিকণা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই লাইনটাকে বলে হচ্ছে ফ্রিজিং লাইন, হ্যাঁ। ধূলিকণা গুলা, যে কোনো ধূলিকণা, হ্যাঁ, সাধারণত নিজে থেকে ফ্রিজ হওয়ার জন্য একটা মানে নির্দিষ্ট দূরত্ব লাগে। এই রেডিয়েশন প্রেসারের কারণে, রেডিয়েশন প্রেসার মানে আলোতে আসছে, আলোর ফোটনও তো একটা ধূলিকণাকে ধাক্কা দিতে পারে, এটাকে বলে আমরা রেডিয়েশন প্রেসার। এই রেডিয়েশন প্রেসারের জন্য এই লাইনের আগ পর্যন্ত কোনো মানে ধূলিকণা হচ্ছে ইয়ে থাকতে পারে না, ফ্রিজ হতে পারে না বা বরফ হতে পারে না। এই জন্য শুধু প্ল্যানেটের পোলার রিজনে হচ্ছে শুধু আমরা হচ্ছে সাধারণত বরফ পাই আর, হ্যাঁ। কিন্তু সাধারণ একটা নির্দিষ্ট মানে সাবস্টেন্ট, মানে একটা ধূলিকণা যে মহাকাশে ভেসে আছে, সে হঠাৎ করেই বরফ বা ওয়াটার মলিকুল বলো বা যে কোনো মলিকুলকে গ্যাদার করে বরফ হতে পারবে না, কারণ এই ফ্রিজিং রেডিয়েশন প্রেসারের কারণে এত পরিমাণ টেম্পারেচার যে যদি জমাট বাড়তেও চায় বা কোনো মানে ধূলিকণার সাথে কোনো বরফ বা পানি কণা হচ্ছে
বরফতেও চাই, রেডিয়েশনের বিষয়টা গেছে গলে যাবে। তো এই ডিস্টেন্স পার করলে হচ্ছে কোনো বস্তু হচ্ছে তোমার আরামসে হচ্ছে বরফ কণা হতে পারবে। তো এই জন্যই এই ডিস্টেন্সের পরে যতগুলো গ্রহ আছে, এই ডিস্টেন্সের পরে যতগুলো গ্রহ আছে সেগুলো আইস জায়ান্ট হিসেবে পাওয়া যায়। এই ডিস্টেন্সের আগে সাধারণত আইস জায়ান্ট পাওয়া যায় না। আইস জায়ান্ট প্ল্যানেটগুলো সবসময় এই ডিস্টেন্সের বাইরে থাকে। হ্যাঁ, এই জন্যই দেখতে পাচ্ছ যে হচ্ছে আমাদের পৃথিবীর ক্ষেত্রে মানে সৌরজগতের ক্ষেত্রে হচ্ছে গোল্ডিলক জোন শুরু হয় হচ্ছে ভেনাসের অরবিটের কিছুক্ষণ পর, পৃথিবী প্রায় মাঝখানে আছে, আর শেষ কোণার দিকে হচ্ছে ইয়াও আছে, অন্য কি মার্সও আছে। এটা আর্থ, এটা মার্স, এটা ভেনাস, এটা গোল্ডিলক জোন। তা বুঝতে পারছো কি যে হচ্ছে জুপিটার তারপরে বাকি যে গ্রহগুলো আছে সেগুলো একটা গোল্ডিলক জোনে নাই। তো এখানে হচ্ছে বসবাসের জন্য প্রয়োজনীয় তরল পদার্থ নাই। তরল পদার্থ মানে প্রাকৃতিকভাবে নাই, অপ্রাকৃতিকভাবে তরল পদার্থ বলতে টাইডাল সার্কুলারাইজেশন বা টাইডাল ডিসিপেশনের জন্য হচ্ছে তরল পদার্থ থাকতে পারে পানি বরফের উপরে, ওটা আলাদা ব্যাপার। তো সাধারণত তরল আইস লাইনগুলো এই জন্য তৈরি হয়, এই জিনিসটাকে বলে আইস লাইন। তো এই জিনিসটা হচ্ছে থিওরিতে ইউজ করতে পারে যে আইস লাইনের পরে হচ্ছে একটা প্ল্যানেট আছে বা এরকম। তো এই জিনিসটা খেয়াল করা লাগবে আর কি। এসব ক্লাস করার ক্ষেত্রে মেন সমস্যা এটাই, তোমাদের হঠাৎ করে একটা আমি কিছু ভুল করলাম বা হঠাৎ করে এই কোনো একটা জায়গাতে তুমি বুঝতে পারলাম, তুমি যদি সাথে সাথে কমেন্ট না করো আর আমি যদি কথা আগে ফেলি তাহলে কিন্তু কমেন্ট করা মানে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো তোমরা একটু ট্রাই করো কি যে নোট ডাউন করে রাখতে কি যে কোন মোমেন্টে তোমার আমি ভুল করেছি বা কোন মোমেন্টে হচ্ছে তুমি বুঝতে পারো নাই। তো ভিডিও যেহেতু থাকছে সে একটা সুবিধা হচ্ছে তুমি এটাকে রিমাইন্ড করে দেখতে পারবা। তারপরে তুমি যদি কোনো ভুল পাও বা কোনো জায়গাতে যদি বুঝতে না পারো, টাইম স্ট্যাম্প অনুযায়ী আমাকে হচ্ছে মানে কোন টাইমে এই সমস্যাটা হয়েছে সেটা আমাকে হচ্ছে টাইম অনুযায়ী প্লিজ কমেন্টে পরে জানিও। আর ব্যাপার হচ্ছে তুমি যদি জাস্ট এটা পরেও দেখো এই ভিডিওটা, তাও হচ্ছে তুমি আমাকে জানিও যে কোনো জায়গাতে জানতে পারলা না এখন, কারণ অনেক কিছুই হচ্ছে আমার তোমাদের কাছে নতুন। আর গত 2 বছরের ক্যাম্পেও আমি অনেক কিছু নিয়ে আলোচনা করিনি, এখন এগুলো আলোচনা করছি। তো হচ্ছে অনেক কিছুই তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এগুলো হচ্ছে অ্যাস্ট্রোনমির বেসিক্স, বেসিক্স মানে যারা হচ্ছে বাইরের দেশে আছে, মনে করো ইন্ডিয়া বা ইউএসএ সিঙ্গাপুর, এদের কাছে এগুলো বেসিক্সও না, এগুলো ওরা আর হায়ার লেভেলে কাজ করে, তো আমরা মোটামুটি বেসিক্স শিখে নিচ্ছি, আমরা হায়ার লেভেলে যাবো, সমস্যা নাই। তো আমি আবার হচ্ছে শুরু করি হচ্ছে যা করছিলাম। ওকে, এখানে একটা সুন্দর একটা ইকুয়েশন আমরা এখন ব্যাক করব। এই ইকুয়েশনটা হচ্ছে কি যে প্রবলেমটা এটা কি যে হচ্ছে আচ্ছা, সাপোজ এটা তারা, তারার টেম্পারেচার তো তার জীবনকালে অবশ্যই চেঞ্জ হবে, তারা যদি ফুলতে শুরু করে তার টেম্পারেচার কমতে শুরু করে। সাপোজ তার একটা চেঞ্জ হয়েছে, চেঞ্জটা হচ্ছে ডেলটি, তার টেম্পারেচারে চেঞ্জ হয়েছে, টি ইফেক্টিভ একটা চেঞ্জ হয়েছে ডেলটি, তাহলে তার থেকে দূরত্ব, ডিস্টেন্স দূরত্বে একটা যদি প্ল্যানেট থাকে, প্ল্যানেটের পাওয়ার পি ইন বা এনার্জি কি পরিমাণ, এই এনার্জি পরিমাণে পাওয়ার পরিমাণে কি পরিমাণ চেঞ্জ হবে, এটা একটা কোশ্চেন। মানে তারা টেম্পারেচার যদি টি ডেল পরিমাণ চেঞ্জ হয় তাহলে তারা থেকে দূরত্ব, ডি দূরত্বে একটা প্ল্যানেট যদি থাকে, প্ল্যানেট কি পরিমাণ পাওয়ার রিসিভের চেঞ্জ হবে, এটা হচ্ছে একটা কোশ্চেন। তো
তো এই কোশ্চেনের সলভ করার ট্রাই করবো আমরা, তো সলভ করার ট্রাই করার কোনো একটা ব্যাপার না। আচ্ছা, আমরা জানি হচ্ছে কি যে যেহেতু এটা প্ল্যানেটের আমি ধরে নিব দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইনসিডেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি হচ্ছে এমিশন প্ল্যানেটের জন্য, ওকে, এমিটেড। তো আমরা জানি কি যে ইন হবে হচ্ছে 4 পাই আর স্কয়ার সিগমা টি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে ইন হবে, এটা হচ্ছে পি ইন। এখন এই জিনিসটাকে আমরা জানি কি আমরা এখন টি চেঞ্জ করব, তো টি এর পাশে নিয়ে আসে টি 4 is equal to 4 pi r square sigma। এখন আমি যদি হচ্ছে এটাকে ডিটি বাই ডিপি সাপেক্ষে ডিরাইভ করি, মানে ডেরিভেশন করি ডিপি বাই ডিটি, তাহলে যে ফাইনাল ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে লেখা যায় হচ্ছে 1/4 4 pi r square sigma 1/4 p 3/4, লেখা যায় হচ্ছে del t by t is equal to 1/4 del p by p। এটা একটা ইকুয়েশন আমি খুব শর্টকাটে দেখাচ্ছি কারণ আমাদের টাইম নাই, আর অনেক কিছু দেখাতে হবে, ফটোমেট্রিতে যাইতে পারিনি আমরা। তো এটা একটা ইকুয়েশনে আসা যায়, ডিরাইভ করেছি, পি পাশে নিয়ে ডিরাইভ করেছি আমি। ইকুয়েশন যদি ভুল লিখে লিখতে পারি স্বাভাবিকভাবে, তোমরা দেখে নাও, ঠিক করে নাও। এটা ডিরাইভ করলে হচ্ছে থাকে, এটা হচ্ছে আমি কোন সায়েন্স বেসড কোশ্চেনে দিয়েছিলাম, এটা কি করেছে ওরা জানি না। হ্যাঁ, তো বেসিক্যালি কি করব, যেহেতু পি ইমিটেড আর পি, আমি এখানে হচ্ছে এরিয়া ধরছি না, কারণ আমি তার মানে এখানে আমি এরিয়া কেন ধরলাম না, কারণ আমি ধরে নিচ্ছি কি যে হচ্ছে যে কোনো ডিস্টেন্সে আছে, যে কোনো ডিস্টেন্সে এই পাওয়ার চেঞ্জ হবে। তো ওই জন্য আমি হচ্ছে এখানে একটা মানে পি ইন বাই পি আউটে হচ্ছে যে এখানে একটা এই জিনিসটা গুণ দিনই, কারণ আমার এখানে ডিস্টেন্স কোনো ম্যাটার করে না, যা ম্যাটার করে সেটা হচ্ছে পাওয়ার কতখানি চেঞ্জ হচ্ছে টেম্পারেচারের সাথে। হ্যাঁ, রেডিয়াসের সাথেও একটা সম্পর্ক আনা যায় একইভাবে। তুমি যদি হচ্ছে এখানে ডিআর বাই ডিপি করতা তাহলে একটা ইকুয়েশন পাতা, কারণ আমি ডিটি বাই ডিপি করেছি, এই জন্য আমার এই অংশটুকু কনস্ট্যান্ট হয়ে গেছে, এই জিনিসটা চেঞ্জ হয়নি, এই পুরো অংশটুকু কনস্ট্যান্ট হয়ে গেছে। যে জিনিসটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এটা দিয়ে একটা মোটামুটি ইকুয়েশন আনা যায়। এই ইকুয়েশনটা মনে রাখো যে যদি তারার টেম্পারেচার একটু চেঞ্জ হয় তাহলে তারা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যে কোনো দূরত্বে প্ল্যানেট থাকলে বা কোনো বস্তু থাকলে সেটা এই অনুপাতে তার পাওয়ার চেঞ্জ পাওয়া যাবে। তো এটা একটা সাধারণ জেনারেল ইকুয়েশন, এই ইকুয়েশনটা এটাও একটা এই ক্যাটাগরি প্রবলেম। আচ্ছা, কিছু একটা হবে 3/p, ওখানে আমি ইকুয়েশন লিখতে হয়তো ভুল করেছি, তো ওটা দেখে সমস্যা নেই। ডিফারেন্সিয়ালের পার্টটা জাস্ট কিছুই না, আমি হচ্ছে ওই ইকুয়েশনকে টি পাশে রেখে পাশে জাস্ট 4 পাই আর স্কয়ার সিগমা যা আছে এটার একটা পাওয়ার 1/4, আর এর পাশে পি থাকছে, হ্যাঁ মাইনাস থাকবে মনে হয় পাশে, যাই হোক মাইনাস হতে পারে। তো এই জিনিসটাকে আমি ডিটি বাই ডিপি এর অনুসারে হচ্ছে ডিফারেন্সিয়েট করব। ডিপি বাই ডিপি একটু পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট, প্লাস একটু হচ্ছে থাকছে, এই হচ্ছে আর কি। তো এখানে ইকুয়েশন হয়তো ভুল লিখতে পারি,
আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আমাদের ফটোমেট্রিতে যাইতে হবে, আমি যা বুঝতে পারছি ফটোমেট্রি শেষ হবে না। আচ্ছা, একটা হোমওয়ার্ক দেবো, এই হোমওয়ার্কটা কোনো আচ্ছা এই প্রবলেম রিলেটেড একটা হোমওয়ার্ক দিয়ে দিই। আচ্ছা, আমরা জানি কি যে সূর্যের মানে সোলার সাইকেল বা হচ্ছে ট্রান্সপোর্ট সাইকেল 11 বছর। তো কোশ্চিনটা বলছে কি যে হচ্ছে 11 বছর 11 বছরে সোলার সানস্পট সাইকেলের কারণে সোলার ম্যাক্সিমাম, আচ্ছা লুমিনিসিটির পরিমাণ এল এর পরিমাণ 0.01 পরিমাণ বেশি হয়, মানে সানস্পটের আগে আর পরে এই পরিমাণ হচ্ছে পার্সেন্টেজ এই সূর্যের যে লুমিনিসিটি সেটা কম বেশি হয়। হ্যাঁ, এখন যেটা বলছে কি যে হচ্ছে যদি মানে এটার জন্য এই লুমিনিসিটি ভ্যারিয়েশনের জন্য ইয়াতে কি বলে পৃথিবীতে পৃথিবীর টেম্পারেচারের কি পরিমাণ চেঞ্জ হবে কি বের করতে হবে। খুবই সহজ একটা অঙ্ক, তোমরা এটা করে ফেলতে পারো আর কি। মানে এতটুকু লুমিনিসিটি ভ্যারিয়েন্সের জন্য, মানে যেটা ট্রান্সপোর্টের জন্য হয় পৃথিবীতে, ধরলাম আর্থ, যেটাকে এভাবে লেখা যায়, আর্থে টেম্পারেচার ভ্যারিয়েন্স কত হবে আর কি। আচ্ছা, এই প্রবলেমটা তোমরা হচ্ছে হোমওয়ার্ক থাকবে কি যে সাপোজ এটা সূর্য, সূর্য থেকে আর পরিমাণ দূরত্বে একটা ডাস্ট ক্রেন আছে। ডাস্ট ক্রেনটা এটা যদি লাইন অফ সাইট হয়, লাইন অফ সাইটের সাথে ডাস্ট ক্রেনটা মনে করো থিটা পরিমাণ অ্যাঙ্গেলে হেলে আছে, থিটা পরিমাণ অ্যাঙ্গেলে হেলে আছে। আর ডাস্ট ক্রেনের যে সারফেসের হচ্ছে যে এরিয়া সেটা হচ্ছে এস। ওকে, তো তোমাকে বের করতে হবে কি যে এই থিটার মান কত হলে, হ্যাঁ, যে পরিমাণ শক্তি এটাতে আপতিত হচ্ছে সেটা সেটা টোটাল, মানে এই ডিসটেন্সে টোটাল নির্দিষ্ট এরিয়াতে ফ্লাক্স যদি হচ্ছে টোটাল হয়, এখানে তোমার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রিতে হচ্ছে এটা হচ্ছিল কি পরিমাণ হেলালে, হ্যাঁ, কি পরিমাণ হেলানো হলে এই মানে ধূলিকণাটা, হ্যাঁ, যে ইনসিডেন্ট করছিল তার 67% ফ্লাক্স পাবে। ক্লিয়ার? এটা একটা প্রবলেম। আরেকবার বলি, এটা একটা মানে সূর্য থেকে 8 দূরত্বে একটা ডাস্ট ক্রেন আছে।
ডাস্টবিনটা লাইন অফ সাইটের সাথে থেটা ডিগ্রি কোণে হেলে আছে, হ্যাঁ। আর এমনি যদি থেটা ডিগ্রি কোণে না হেলে থাকতো, যদি এটা যদি এইভাবে থাকতো 90 ডিগ্রি থাকতো, তাহলে যে পরিমাণ ফ্লাক্স পাইতো এর চেয়ে কত ডিগ্রি কোণে হেলানো থাকলে মোট ফ্লাক্সের অর্ধেক, মানে এটা যদি এস পাইতো তাহলে S2 পাইতে হলে কি পরিমাণ সেটা কোণে হেলাতে হবে এই ডাস্টবিনকে, বা বা S2 না হলে অর্ধেক, না হলে ওই যে 67% হচ্ছে পাইতে, এই ফ্লাক্সে 67% পাইতে, ওকে 67% পাইতে কি পরিমাণ এটাকে হেলাতে হবে, মানে থেটার মান কত হবে, এটা হচ্ছে একটা প্রবলেম। ওকে, আর তুমি ধরে নিতে পারো কি যে হচ্ছে এই অবজেক্টটা বা ধূলিকণাটা একটা পারফেক্ট ব্ল্যাক বডি, পারফেক্ট ব্ল্যাক বডি না হলেও ধরে নিতে পারো কি যে এটার একটা আলবেদো আছে, যে আলবেদো হচ্ছে AB। আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। এখন এই প্রবলেমটা তোমরা সলভ করবে আর কি। এই প্রবলেমটা সলভ করে আমাকে হচ্ছে ফুল সলিউশন দিবা হচ্ছে এই মেসেজের, মানে এই ভিডিওর কমেন্টে আর কি। তো এখানে ধরে নিয়ে নেওয়া তো অবশ্যই লাগবে যে লুমিনোসিটি আর তো তেমন কিছু নাই। তোমরা যেটা দেখবা কি যে একটা জেনারেল রিলেশন আছে, জেনারেল মানে মেইন উদ্দেশ্য হচ্ছে একটা জেনারেল মানে ইকুয়েশন বের করা, যেটা হচ্ছে নির্দিষ্ট ডিগ্রিতে হেলানো থাকলে সেটা হচ্ছে কি, মানে ফ্লাক্সের সাথে কি সম্পর্ক আসে। আর এখান থেকে তোমাদের এই প্রবলেম করার মেইন উদ্দেশ্য কি দেখো, এটা যদি সূর্য হয়, এটা যদি পৃথিবী হয়, অনেক কাছে কাছে যাচ্ছি আমি, হ্যাঁ। তো সূর্যের আলো যখন পড়ছে, খেয়াল করো তলগুলো কিন্তু প্রত্যেকটা তল হচ্ছে কিন্তু দেখানো, মানে যখন আমি অনেক কাছে থাকছে তখন তলগুলো কিন্তু দেখানো, হ্যাঁ। এখানে যখন পড়ছে পুরো ফ্লাক্সটাই হচ্ছে, এখানে যখন একটু দেখানো থাকছে থেটা ডিগ্রি কোণে দেখানো থাকছে, আবার এখানে থাকছে তখন এখানেও একটা থেটা 1 থেটা 2 ডিগ্রি দেখানো থাকছে। তুমি কি বুঝতে পারছো, এটাকে যদি পৃথিবীর ইকুয়েটর হইতো, ল্যাটিটিউড অনুযায়ী ফ্লাক্স ভ্যারি করছে, মজা না, ল্যাটিটিউড অনুযায়ী ফ্লাক্স ভ্যারি করছে, হ্যাঁ। এই প্রবলেমটা যদি সলভ করতে পারো তাহলে তুমি একটা বের করতে পারবে কি যে হচ্ছে কোন গ্রহের ল্যাটিটিউড অনুযায়ী ফ্লাক্সের পরিমাণ কত, একটা জেনারেল ইকুয়েশন বের করতে পারবা। এটা হচ্ছে একটা মজার ব্যাপার। এই জিনিসটা এই বছরের ন্যাশনালে দেওয়া হয়েছিল, তো কেউ পারেনি। তো এখানে একটা জিনিস খেয়াল করতে পারো, আমি দেখো প্রত্যেকটা ছোট ছোট মানে ল্যাটিটিউডে ভাগ করে নেওয়া যায়, মানে একটা নির্দিষ্ট খুবই ছোট, আমরা জানি কি D5 ফিতার জন্য কি পরিমাণ ফ্লাক্স পাওয়া যাচ্ছে সেটা বের করে তুমি যদি পুরোটা ইন্টিগ্রেট করো তাহলে কি পাবা, এই প্রবলেমের মতো একটা ইকুয়েশন পাবা, যেটা হচ্ছে যে কোনো ল্যাটিটিউডের জন্য আমরা হচ্ছে বলে দিতে পারবো কি যে ওই জায়গাতে ইনসিডেন্ট ফ্লাক্স কত বা টেম্পারেচার কত, যে কোনো ল্যাটিটিউডের জন্য। এই প্রবলেমটা এই বছরে ন্যাশনালে আসছিল, কেউ পারে নাই, কেউই পারে নাই। তো এই এখন তুমি যদি দেখো তাহলে তুমি সলভ করতে পারবা। এই প্রবলেমটা যদি সলভ করতে পারো তাহলে এই প্রবলেমটা তুমি সলভ করতেই পারবা কি যে হচ্ছে যে কোনো ল্যাটিটিউডের জন্য এটা যদি ইকুয়েটর হয়, এটা এইভাবে তুমি দেখতে পাচ্ছ কি এটা পুরো সারফেস টু ব্যাক, এখানে থাকছিল 90 ডিগ্রি থাকছিল এটার মতোই, এটা দিক থেকে একটু ব্যাকি যাচ্ছিল, এরকম একটা ফিতা থাকছে। এখন তুমি হিট হচ্ছে কি তুমি একটা স্ফিয়ারের ফিতা নিয়ে কাজ করো, এই ফিতা নিয়ে কাজ করো, হ্যাঁ। এই ফিতাতে ইনসিডেন্ট ফ্লাক্স হচ্ছে এটা, হ্যাঁ। তারপরে পুরো জিনিসটাকে এরকম করে একটা ফিতার জন্য পেলে পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করো, পুরো স্ফিয়ারের জন্য ইন্টিগ্রেট করো, তাহলে তুমি একটা জেনারেল ইকুয়েশন পাবা। সেই জেনারেল ইকুয়েশনটা বের করাই হচ্ছে মেইন উদ্দেশ্য। তুমি যেটা দেখবা এই ইকুয়েশন আর মানে এই এখানে যে রিলেশনটা পাচ্ছ সেই রিলেশনের সাথে এই রিলেশনটা সাইন আর কজের খেলে উল্টাপাল্টা হবে। অনেক বড় হিন্ট দিয়ে দিলাম। এই দুটো প্রবলেম তোমরা সলভ করবা। এটাই হচ্ছে প্ল্যানেটারি টেম্পারেচার মানে মানে প্ল্যানেটারি টেম্পারেচার মানে ক্লাসের মোটামুটি ম্যাসিভ প্রবলেম এগুলোই ছিল। আরো অনেক কিছু আসতে পারে, অনেক কিছু অনেকভাবে তৈরি করে দেওয়া যায়, কিন্তু বেসিক নলেজগুলো হচ্ছে এগুলাই। তো গ্রিন হাউস মডেল বলে একটা জিনিস আছে। তো গ্রিন হাউস মডেলটা হচ্ছে আমি যাচ্ছি না, ভবিষ্যতে যদি আরেকটা প্ল্যানেটারি টেম্পারেচার নিয়ে যদি খুব ভালো মতো আরেকটা ক্লাস নেওয়ার সুযোগ থাকে তাহলে গ্রিন হাউস মডেল বা অ্যাটমসফেরিক মডেল নিয়ে আমরা ক্লাইমেট মডেল নিয়ে আলোচনা করবো। এই জিনিসটা আরেকটা টাফ ব্যাপার আছে, ওটা বুঝতে হচ্ছে অনেক কষ্ট করা লাগে।
তো আমরা যেহেতু ফটোমেট্রি নিয়ে বোঝার চেষ্টা করবো, এই ক্লাসটা মোটামুটি 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আমরা ফটোমেট্রি নিয়ে একটু আগাবো। তো ফটোমেট্রি মনে হয় না আজকে শেষ করা যাবে, তো বেসিক নলেজগুলো আমি ফটোমেট্রি শুরু করবো। কালকে যদি একটা ক্লাস নিতে পারি কালকে আবার, তাহলে ফটোমেট্রি নিয়ে আরও আগানো যাবে। আর তোমরা যদি বলো কি যে আজকের মতো এখানে থাক, তাহলে আজকের মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি, কারণ আমাদের 9টা বেজে যাচ্ছে। ফটোমেট্রি নিয়ে আশা করছি তাহলে কালকে শুরু করবো। তো আজকে এই দুটাই ক্লাস থাক। তো কালকে আমরা যদি সুযোগ পাই, কালকেও যত ফাঁকায় আছি ক্লাস করানোই যায়, কালকে আমরা ফটোমেট্রি নিয়ে ক্লাস করা শুরু করি। আর আজকে এই কয়টা প্রবলেম তোমরা সলভ করার চেষ্টা করো। আর যে হোমওয়ার্কগুলো দিলাম আজকে, এগুলো নিয়ে তোমরা প্যাসেঞ্জারে বলো বা গ্রুপে ডিসকাস করো, আমি তো আছি। হ্যাঁ, তো আজকে এই দুটো ক্লাসই থাক। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জানিও, আর এই দুটো সলভ আমাকে আজকের মধ্যে, আজকে বা কালকের মধ্যে দেখালে সুবিধা হয়। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের মতো থাক। তো ওকে।